সকালবেলায় জার্নি স্টার্ট করেছিলাম জয়পুর সিটি থেকে। পথে কিষানগড় মার্বেল ডাম্পিয়ারটা দেখে এখন চলেছি আজমের শরীফের উদ্দেশ্যে। তো যাই হোক, আমাদের এখন চলছে রাজস্থান ট্যুর। তো রাজস্থান যেহেতু অনেকটা বড় জায়গা আর দেখার প্রচুর জিনিস রয়েছে, তাই জন্য ভালো করে ঘুরে দেখতে কিন্তু মিনিমাম ওই 20-21 দিন টাইম তো লাগেই। অনেক ট্যুরিস্টই করে কি, বিকানির থেকে স্টার্ট করে জয়পুর দিয়ে শেষ করে। আমরা করব জাস্ট উল্টোটা। তো আমরা কিভাবে এই ট্যুরটা করব সেটা একটুখানি বলি তাহলে। জয়পুর থেকে শুরু করে আজমের, পুষ্কর, চিতোরগড় হয়ে যাব উদয়পুর। উদয়পুর থেকে আবার হলদিঘাটি, কুম্ভলগড় ফোর্ট দেখে যাব যোধপুর, সেখান থেকে জয়সালমীর, আর সবশেষে থাকবে বিকানির। বিকানির থেকে কিন্তু ফিরে আবার আসবো জয়পুরে। কথা বলতে বলতে পৌঁছে গেছি আজমের। জয়পুর থেকে যার ডিস্টেন্স হচ্ছে 131 কিলোমিটার। সময় লাগা উচিত 2 থেকে 2.5 ঘন্টা, তবে আমাদের একটু বেশি লাগলো কারণ আমরা ওই যে মার্বেল ডাম্পিয়ার্ডে ঘুরলাম এতক্ষণ। ওই যে দেখা যাচ্ছে আজমের রেলওয়ে স্টেশন। আমরা এই সামনেটাতেই গাড়িটা পার্ক করে রেখে আজমের শরীফের দিকে যাব আর কি। রেলওয়ে স্টেশনটা কি সুন্দর, প্রচুর দোকানপাট, দারুণ একটা জমজমাট জায়গা আর কি। তো ট্রাফিক পুলিশ বললো এই সামনে যে একটা ওভারব্রিজ রয়েছে তার তলাতেই গাড়িটা পার্ক করে দেওয়া যাবে। তো আমরা তাই করছি আর কি। পাশেই গান্ধী ভবন, এখান থেকে হেঁটে চলে যাওয়া যাবে দরগা শরীফে। তো সোনুবাবুরা গাড়িতে যেহেতু রয়েছে, সবাই মিলে আমরা তো একসাথে যেতে পারবো না। আমি থাকলাম গাড়িতে সোনুবাবুদের নিয়ে, আর বাঙ্কুর বাবা গেছে দরগা শরীফে। তো ওরা ফিরলে আবার যেতে পারবো। অচেনা একটা জায়গায় এসে কার সঙ্গে যে যাচ্ছি আমি কিচ্ছু বুঝতে পারছি না। পুরোই মনে হচ্ছে একটা অন্য লোকের সঙ্গে যাচ্ছি আর কি। পরনে লুঙ্গি, মাথায় ফেটটি বাঁধা, কি আর বলবো। যেটা আমার মনে হচ্ছে যে হাফ প্যান্ট পরে তো গেছিল দরগা শরীফে, এখন সেখানে তো ওইভাবে ঢোকা যায় না, তাই না? সেই কারণেই বোধহয় লুঙ্গিটা কিনতে হয়েছে বা ওখান থেকেই দিয়েছে হয়তো। তো যাই হোক, জেনারেলি লোকজন কিন্তু এখান থেকে দরগা শরীফ অব্দি হেঁটেই যায়, কারণ মার্কেট প্লেস তো, দোকানপাটের মাঝখান দিয়ে এগোতে হবে আর কি। তো আমরাও প্রথমে তাই যাচ্ছিলাম, তারপর ভাবলাম যে অনেকটা সময় লেগে যাবে। তো সেই কারণে একটা অটো, টোটো সব কিছুই পাওয়া যাচ্ছে রাস্তায়। তো আমরা একটা অটো ভাড়া করে নিলাম। পুরো রাস্তাটাই কিন্তু নিয়ে যাবে বলে চাপালো। এবার মাঝখানটায় এসে বলল যে আর তো গাড়ি যাবে না এখান থেকে, এখানে আপনাদের নেমে যেতে হবে, হেঁটে যান বাকি পথ। ঠিক আছে, কি আর করা যাবে, বাকি পথটা না হয় হেঁটেই যাই। তো এই গরমের মধ্যে মানে কিছুটা হাঁটা পথ কমলেও আমাদের কাছে অনেকটাই বড় ব্যাপার আর কি। আর দুদিকে একদম মার্কেট প্লেস, দেখো কত শত দোকান, একদম রঙিন সব জিনিসপত্র, দারুণ গর্জাস আর কি সব কিছু। আর প্রাইসও কিন্তু খুব একটা বেশি না, যেটা খেয়াল করছিলাম। ফিক্সড প্রাইস সব লেখা রয়েছে জিনিসগুলোতে। তো আগে দরগা শরীফটা দেখে আসি, তারপর না হয় এই দোকানপাটগুলো একটুখানি দেখা যেতেই পারে। বাইরেটাই যা ছবি তুলছি, ভিডিও করছি, দরগা শরীফের ভিতরে গেলে তখন তো আর ছবি তুলতে দেবে না হয়তো। তো বাঙ্কুর বাবা তো একটু আগে গেছিল দরগা শরীফে, তো সেখানে একজন মৌলবীর সঙ্গে ওদের বেশ ভালো পরিচয় হয়ে গিয়েছে। উনি ভিতরটা সবকিছু ঘুরিয়ে দেখিয়ে দিয়েছেন। তো আমি গেলেও উনি দেখিয়ে দেবেন আর কি। তো উনি ওয়েট করছেন ওখানে। তো আমরাও যাচ্ছি সেই জন্য তাড়াহুড়ো করে। দোকানগুলোতে খাবার দাবার, মিষ্টি যেগুলো সব বিক্রি হচ্ছে না, রীতিমতো লোভনীয় আর কি, চোখ ফেরানো যাচ্ছে না। তো এবারে ঢুকবো আজমের শরীফের দরগা বা মঈনুদ্দিন চিশতির দরগায়। তো খোলা মাথায় কিন্তু ভিতরটায় ঢোকা যায় না। ছেলেদের জন্য মাথায় টুপি থাকবে, আর মেয়েদের জন্য ওড়না দিয়ে ঢেকে নিলেই হবে। পুজোর সামগ্রী সব কিনে নেওয়া হয়েছে, জুতোও খুলে রাখতে হয়েছে বাইরের কাউন্টারে। সাথে মৌলবী থাকলে দর্শন তাড়াতাড়ি হয়, নয়তো কিন্তু অনেক টাইম লাগে, লম্বা লাইন পড়ে। তো ভিতরটা ভীষণ সুন্দর করে সাজানো গোছানো, তবে ছবি তুলতে দেয় না, ভিডিও করতে দেয় না, সেই কারণে দেখাতে আর পারবো না। শুধু যে মুসলিম ধর্মের মানুষজনের কাছে এই জায়গা পবিত্র তা কিন্তু নয়, হিন্দু ধর্মের মানুষেরাও এই জায়গাকে সমানভাবে মানে। যে মঈনুদ্দিন চিশতির সমাধি এখানে রয়েছে, তিনি আসলে সুফি সাধক এবং দার্শনিক ছিলেন। 1236 খ্রিস্টাব্দে সুলতান ইলতুৎমিশের রাজত্বকালে তিনি দিল্লিতে আসেন প্রথমে, তারপর চলে আসেন আজমেরে। আচ্ছা, এবারে একটা জিনিস দেখাই, দাঁড়াও। বিরাট একটা কড়াই, তার মধ্যে জমছে চাল, ডাল, সবজিপাতি, টাকা পয়সা। তাই দিয়েই বসবে এখানে লঙ্গরখানা।
আস্তে আস্তে এবারে ভিড় ঠেলে ঠুলে বাইরেটায় বেরিয়ে যাব। তারপরে ওই যে বাইরের দোকানপত্রগুলো সব দেখছিলাম না, ওগুলো একটুখানি দেখতে চাই ভালো করে। আসার সময়ও চোখে পড়ছিল, তবে তাড়াহুড়োর মধ্যে অতটা আর খেয়াল করতে পারিনি ভালো করে। তখনই ভেবেছিলাম যাওয়ার সময় দেখবো না হয়। ক্যামেরায় কতটা ঠিকঠাক আনতে পারছি জানি না, কিন্তু মিষ্টিগুলো দেখো কি অসাধারণ। দেখলেই মনে হচ্ছে প্যাকেট ভরে ভরে কিনে নিয়ে যাই এখান থেকে। শাড়ি, সালোয়ার, কার্পেট দারুণ সুন্দর সুন্দর বিক্রি হচ্ছে এখানে। আমার যেটা সবচেয়ে ভালো লাগছে সেগুলো হচ্ছে ওড়না, চুড়িদারের ওড়না আর কি। ফিক্সড প্রাইস বলে যে দোকানগুলো আছে দামগুলোও কিন্তু সস্তাই মনে হচ্ছে দেখে। তো দুটো ওড়না নিয়ে নিলাম এখান থেকে 100 টাকা করে। পরে না হয় কোনো ভিডিওতে ঠিক দেখিয়ে দেবো যে কি কি কিনলাম এখান থেকে। ঠিক আছে, খাবার দাবারগুলি দেখ একবার। ব্যাগ, কম্বল, এই দোকানটায় দাঁড়িয়েছিলাম, দুটো মাফলার টাইপের জিনিস কিনেছি, পরে দেখাবো না হয়। খুব সুন্দর। এটা প্রথমে 100 করেই চাইলো, পরে 80-তে রাজি হয়ে গেল। এটা মাওয়া, হ্যাঁ মাওয়া है ये वाला मावा मिठाई बनती है। বাহ, মাওয়া মিঠাই রাবড়ি সব খেয়ে কিনে গাড়িতে এসে বসলাম। এটা আবার মাঙ্কুর জন্য বড়া পাও অর্ডার দিলি তো নাকি? মাঙ্কুর জন্য খাবারটা হচ্ছে বড়া পাও, স্যান্ডউইচ, সবকিছুর একটা মিশ্রণ টাইপের। খেতে নাকি ভালো ছিল। আর আমাদের জন্য হচ্ছে চ্যাপটা আলুর ফুলুরি আর কি, সস দিয়ে দিয়েছে। এটাও খেতে বেশ ভালো লেগেছে। আজমের স্টেশনটাকে পাস করছি এখন। তো আজমের ছেড়ে এবার বেরিয়ে যাচ্ছি পুষ্করের দিকে। ডিস্টেন্স মাত্র 10-15 কিলোমিটার হবে। রঙিন একটা সুন্দর ব্রিজ, কি সুন্দর পেন্টিংগুলো করা রয়েছে, তাই না? তো সামনের দৃশ্যটা এত ভালো লাগছে দেখতে। পাহাড়ের একটা টোটাল রেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে, অপূর্ব। আরাবল্লী পাহাড়ের রেঞ্জই। জানি না সারা বছর এতটা সবুজ থাকে কিনা, হয়তো বা বর্ষার পরে আমরা এসেছি বলে এখন এত সুন্দর এত সবুজ রয়েছে। শিলংয়েও তাই হয় আর কি, বর্ষার পরে গেলে ওয়াটারফলসে জল থাকে, পাহাড়গুলো সবুজ থাকে, শীতকালে আবার যেকে সেই রুক্ষ সূক্ষ্ম হয়ে যায় আর কি। এখানেও হয়তো তাই হবে। আচ্ছা, এরপরে আমরা এগোতে থাকলাম তারাগড় ফোর্টের দিকে, যে ফোর্টে থাকতেন পৃথ্বীরাজ চৌহান। তো তার সাথে ডেফিনেটলি প্রচুর ইতিহাস তো জড়িত রয়েছে। একদম ওই সামনের পাহাড়টার উপরে হচ্ছে ফোর্ট রয়েছে। এখন রাস্তা গেছে পুরো পাহাড়কে ঘুরে ঘুরে ক্রমশ উপরের দিকে। জায়গাটা অসম্ভব সুন্দর। এত যে সুন্দর একটা জায়গা থাকতে পারে ভাবাই যায় না। পাহাড়ের প্রতিটা বাঁকে বাঁকে অনেকটা করে উপরে উঠে যাচ্ছি, গাড়ি তুলতে রীতিমতো অসুবিধাই হচ্ছিল বলবো। তো যাই হোক, বেশ কষ্ট করেই বলা যেতে পারে উপর পর্যন্ত গিয়ে দেখলাম যে এখন আর ফোর্ট বলে কিছুই নেই, জাস্ট পাঁচিলটুকুনি সেখানে রয়েছে। উপরটা থেকে এই নিচের ভিউটা শুধু দেখো, অসম্ভব সুন্দর লাগছিল দেখতে। বর্তমানে উপরটাতে একটা দরগা রয়েছে, যেটা দেখতে প্রচুর মুসলিম মানুষের ভিড় সেখানে দেখলাম। তো সত্যি কথা বলতে কি, জায়গাটায় গিয়ে না আমার মনে হয়েছে যে এই কট্টর মুসলিম এরিয়াটায় হয়তো না এলেই ভালো হতো।
কোনো মোবাইল নেটওয়ার্কও সেখানে কাজ করছে না, ফলে একটা টাইমে না কীরকম একটু অসহায় লাগছিল, যেন মনে হচ্ছিল যে প্রাণ হাতে করে এই জায়গাটা ছেড়ে পালিয়ে চলে যেতে পারলে যেন বাঁচি, এরকম একটা মানে সিচুয়েশান দাঁড়িয়ে গেছিল। তো উপরের ওই দরগা এরিয়াটা থেকে কিছুটা নিচে নেমে এসে এই যে এখানে দাঁড়িয়েছি, মনে হচ্ছে যেন এখন ধরে প্রাণ ফিরে পেয়েছি। ওই যে ফোর্টের পাঁচিলটুকুনি দেখা যাচ্ছে, দেখো ওইটুকুনি সম্বল এখন। আস্তে আস্তে আমরা আরও নিচের দিকে নামছি, তো যত নামছি তত যেন মনটা রিল্যাক্সড হচ্ছে আর কি, যে ওই জায়গাটা ছেড়ে অ্যাটলিস্ট চলে আসতে পেরেছি। আপাতত এই ভিডিওতে আমি এর চেয়ে বেশি কিছু বলছি না, পরে অন্য ভিডিওতে আমি এই দিনের ওই এক্সপিরিয়েন্সটার কথা ডেফিনেটলি বলবো। আর এই উপর থেকে আজমের শহরের ভিউটাকে সমানে দেখা যাচ্ছে, কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। আর একটুখানি নামার পরেই রাস্তার বাঁ দিকে পড়বে সম্রাট পৃথ্বীরাজ স্মারক। ওই অবধি অ্যাকচুয়ালি আমাদের আসা উচিত ছিল, তারপরে কেন যে উঠতে গেলাম। এই যে এটাই হচ্ছে সম্রাট পৃথ্বীরাজ চৌহান স্মারক। তো এটার ভিতরে ঢুকবো, নিশ্চয়ই টিকিট আছে। আরে বাবা, কত বড় বড় দেখো হনুমান চললেন। এই গেটের বাইরেটাতে গাড়িটা পার্ক করে রাখা হয়েছে, আমি আর বাঙ্কু ঢুকছি এখন ভিতরটায়। এখানে তো টিকিট ঘর আছে রে। পাহাড় দিয়ে ঘেরা আজমেরের সিনিক বিউটি কিন্তু অসাধারণ। তো এখানটায় টিকিট কাউন্টার রয়েছে, টিকিট পড়লো ওই দুজনের মিলিয়ে মাত্র 20 টাকা। ভিতরটাও বেশ সুন্দর, কত গাছপালা এখানে। এই হিস্টোরিক্যাল প্লেসগুলো ভিজিট করে মনের মধ্যে না আলাদা একটা ফিলিংস হয়, অনেক শ্রদ্ধা, অনেক ভক্তি, অনেক কিছু, তার সাথে খারাপ লাগাটাও থাকে যদি শেষটা সুন্দর না হয় আর কি। সম্রাট পৃথ্বীরাজ চৌহান 1166-এ আজমেরেই জন্মগ্রহণ করেন। পরে তো আজমেরের সাথে দিল্লিতেও উনি রাজত্ব করেন, আর দিল্লির শেষ হিন্দু রাজা কিন্তু উনিই ছিলেন। ভীষণ রকমেরই বীর যোদ্ধা, কিন্তু ওই যে বললাম শেষটুকুনি ঠিকঠাক হয়নি। আর তীরধনুকে ছিল ওনার আসল অস্ত্র, তো শব্দভেদী বানিয়েছিলেন ভয়ঙ্কর পারদর্শী। 1191-এ হরিয়ানার তারাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘড়িকে উনি পরাজিত করেছিলেন, কিন্তু ঘড়ি কী করলেন 1192-তে আবার ব্যাক করলেন, এসে মানে রীতিমতো ছলে বলে কৌশলে আর কি ওনাকে বন্দি করে ফেললেন। পৃথ্বীরাজ চৌহানকে করলেন বন্দি। মুসলিম এই শাসকগুলো যেটা ছিল আর কি, চিরকালই ওদের জনসংখ্যা বেশি, কালও বেশি ছিল, আজও বেশি, প্রচুর সৈন্য নিয়ে, কিছু আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে লড়াই করতে চলে আসতো। অ্যাকচুয়ালি লড়াই নয়, অন্যের জিনিসে দখলদারি করা আর কি, ছলে বলে কৌশলে এনি হাউ জয়লাভ করে অন্যটা ছিনিয়ে নেব। আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ ঘড়ি কেউই এইসবের ব্যতিক্রম নয় আর কি। মোহাম্মদ ঘড়িও সম্রাট পৃথ্বীরাজ চৌহানকে বন্দি করে নেওয়ার পরে শুরু করেন তার উপর নানান অত্যাচার, অন্ধ করে দেন তাকে। তবে তাতেও কিন্তু থামানো যায়নি সম্রাট পৃথ্বীরাজ চৌহানকে। শব্দভেদী বানের ঘায়ে তিনি মোহাম্মদ ঘড়িকে মেরে ফেলেন। এইসব জায়গা পুরোটাই ছিল সম্রাট পৃথ্বীরাজ চৌহানের রাজত্বের অংশ। পরে যদিও ওনার মৃত্যুর পরে হয়তো মুসলিমদের দখলে চলে যায়, তারই নিদর্শন আমরা দেখতে পেলাম ওই উপরের সেই দরগার এরিয়া। গত কয়েকদিন ধরে রাজস্থানে ঘুরে বেড়াচ্ছি, দেখছি নানা রকম ফোর্ট, নানা রকম প্যালেস, তো সেগুলো সবই হচ্ছে রাজা জয় সিং বা মানসিংয়ের আভিজাত্য, বিলাসিতা, সব কিছুর প্রতীক আর কি। কিন্তু আলাদা করে সেই সম্রাটকেই আমরা মনে রাখি যিনি বীর, যিনি নিজের রাজত্ব, নিজের প্রজাদের রক্ষা করার জন্য যে কোনো যুদ্ধে এগিয়ে যেতে পিছপা হন না। পেছনে কিচ্ছু অবশিষ্ট নেই, অত সুন্দর যে ফোর্ট, অত উঁচু অবধি রাস্তা গেছে। नहीं अभी कुछ नहीं है, क्योंकि मुस्लिम रूलर्स के अंडर में कैप्चर में आ गया था पृथ्वीराज चौहान के ये जाने के बाद, पृथ्वीराज चौहान के मौत के बाद मुस्लिम रूलर्स के कॉन्कर में आ गया था। तो वहाँ पर कुछ नहीं है और ना पैलेसेस ना कुछ। যারাই রাজস্থানে ঘুরতে আসবে, আজমেরে আসবে, আজমের শরীফ দেখে চলে যেও না, এই জায়গাটা অবশ্যই দেখো, जरूर विजिट करना चाहिए। এত সুন্দর জায়গা। যেমন महाराणा प्रताप स्मारक भी दिखाएंगे, और आप लोग जब महाराणा प्रताप की हिस्ट्री बताएंगे तो आप लोग
सोचोगे क्या रिलीजन से बिलोंग करते हैं हम लोग। वीरों का रिलीजन, वीरों का धर्म। देखिए পেছনটায় দেখা যাচ্ছে সম্রাট পৃথ্বীরাজ চৌহানের মূর্তি। তো পরাজিত হয়ে গেলে আর তো কিছু থাকে না, এত যে বীর, তিনি যখন পরাজিত হয়েছেন তার এই যে এত সুন্দর মানে প্রাসাদ কেল্লা সমস্ত কিছু মুসলিমদের দখলে চলে গেছে, এখন আর তার কোনো অস্তিত্ব নেই। আমরা কিন্তু জায়গাটাও ভীষণ সুন্দর। আসলে আমরা প্রথমে আমরা ভাবছিলাম উপরটায় ফোর্ট রয়েছে, কারণ ফোর্টের যে পাঁচিলটা পুরো দেখা যাচ্ছিল, জয়পুরেও যেমন কেল্লাগুলো দেখেছি না, ওটার মতোই আমরা ভাবছিলাম উপরটায় গেলে দেখা পাবো, হয়তো আমরা গেলাম অতটা। রাস্তাটা খুব একটা কিন্তু সুবিধার ছিল না, মানে ক্রমশ প্রচুর হেয়ারপিন বেন্ড আর একবারের টার্নিংয়ে অনেকটা করে উঠে যাচ্ছে। একদম টপ অবধি গেলাম, ওখানে গিয়ে দেখলাম একটা মুসলিম দরগা রয়েছে। তো যাই হোক, সেটাতেও গেছিলাম আমরা। তো সেটা দেখেই এখন চলে এলাম। কি করব, এখন আর কোনো অস্তিত্ব কিছু নেই। খারাপ লাগে এই জায়গাগুলো এলে আমার। তো যাই হোক, এটাই আর কি। কথা বলতে ইচ্ছে করে না, এরকম জায়গায় এলে একটুখানি চুপ হয়ে যাই, কেন জানি না। ऊपर गए, ऊपर में दरगाह मिला, कुछ बाकी नहीं था फोर्ट का। वो वापस नीचे आए तो मुझे याद आया कि ये स्टैचू मुझे ढूंढना चाहिए, कहाँ पर मिलेगा। तो मुझे याद आया पृथ्वीराज चौहान स्मारक, मुझे याद आया। तो वो ढूंढ नीचे की तरफ यहाँ पर आ गया, जहाँ से फोर्ट का भी व्यू मिल रहा है। তো যাই হোক, আমরা আজমেরটা ঘুরলাম, এবার আমরা পুষ্করে যাব। একটু বিকেলের দিক করে যাব, ওখানে আরতি হয় শুনেছি। তো দেখা যাবে কতটা কি করতে পারি। আলটিমেটলি আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে চিত্তৌড় অবধি, চিত্তৌড়গড় যাব। তো সময় লাগবে অনেকটাই। আর এই চারপাশটা আরাবল্লী পর্বত দেখতে পাওয়া যাচ্ছে, ভিউটা তো এক কথায় অসাধারণ আর কি। তো সারা শহর জুড়েই আর কি পুরো এরিয়াটাতেই যে পাহাড়ি ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে, বিউটিফুল ভিউ একটা। সো চলো গাড়িতে গিয়ে বসি। আজকে যে কটা জায়গায় ঘুরলাম তার সেগুলো হচ্ছে বাঙ্কুর ইয়েতে ঘুরলাম আর কি, বাঙ্কুর ঠিক করা জায়গা। বাঙ্কুর সার্চ করে এই জায়গাগুলো, এই ফোর্টটা তারাগড় ফোর্টে যাব করে অনেকক্ষণ করলো, কিন্তু ফোর্টটায় তো আলটিমেটলি যেতে পারলাম না। এই অবধি এলাম, খুব সুন্দর, ভালোই লেগেছে। যাই হোক, গাছে প্রচুর পাখি, তো খাবার দেওয়ার জন্য কি সুন্দর এটা ঝুলিয়ে দিয়েছে। ক্যামেরায় খুব একটা আসছে না হয়তো, এখানটায় বিরাট একটা ম্যাপ রয়েছে, মানে সম্রাট পৃথ্বীরাজ চৌহানের রাজত্বের অংশ আর কি বোঝানো রয়েছে। এখানটা একটা ফোয়ারা ছিল, হয়তো রাতের বেলায় অন করে কিনা জানি না, দেখে তো মনে হচ্ছে ফোয়ারাটাও অন করে, সাথে লাইটিংটাও অন করে। দিনের বেলায় শুকনোই দেখাচ্ছে। আর প্রচুর হনুমান আছে এখানে বসে, অন্যরকম গোল্ডেন কালার আছে। হ্যাঁ, বাই বাই। ওই এটা কি রে? ও জয়মেরুর দীর্ঘা, ও রাজত্বটা দেখাচ্ছে। अजय जो अजय राज चौहान थे ना, उन्होंने तारागढ़ फोर्ट का बनाया। ओके। পরন্ত বেলাতেও কি রোদের তেজ আজকে। এই যে সম্রাট পৃথ্বীরাজ চৌহান স্মারক। তো বেরিয়ে এলাম জায়গাটা থেকে। এখন সামনের রাস্তাটা এটা, তো রাস্তার পাশেই গাড়িটা পার্ক করা রয়েছে আমাদের। গাড়িতে উঠে গিয়ে এবার বসবো।
এই বিল্ডিংটার নাম হচ্ছে সোনিজি কি নাসিয়া। আমাদের কিন্তু দেখার প্ল্যানে ছিল, এটা লিস্টে ছিল, অথচ বিকেল হয়ে গেছে দেখে আমরা ভাবছিলাম স্কিপ করে যাব কিনা। একদম পথের মধ্যেই পড়লো দেখে নেমে পড়েছি। কি সুন্দর দেখতে দেখো। তবে এটা কিন্তু মেন এন্ট্রান্সটা নয়, ওদিকের এন্ট্রান্সটা দিয়ে ঢুকতে হবে আমাদের। সকাল 9টা থেকে এটা খোলে আর সন্ধে 7টায় বন্ধ হয়ে যায়, তো 6টা তো বেজে গেছে অলরেডি। খুবই অল্প সময়ের মধ্যে দেখতে হবে। জুতোটা বাইরে খুলে দিতে হলো, 10 টাকা চার্জ করলো তাতে, আর 30 টাকা হচ্ছে ভিতরটা ঘুরে দেখার জন্য চার্জ। এখন যারা হাঁটতে পারবে না, লিফটও রয়েছে, 50 টাকা তার জন্য চার্জ দিতে হবে। তবে অল্প কয়েকটাই তো সিঁড়ি, মানে 5-10টা সিঁড়ি আছে হয়তো, তো আমরা লিফটটা নেওয়ার দিকে গেলাম না। অ্যাকচুয়ালি এই সোনিজি কি নাসিয়া হচ্ছে জৈন টেম্পল। জৈন ধর্মের দিগম্বর সম্প্রদায়ের মানুষজনের কাছে ভীষণই পবিত্র স্থল এটা। অনেকে আবার এটাকে স্বর্ণনগরী বলে। আসলে ভিতরে সব জিনিসপত্র নাকি সোনা দিয়ে তৈরি, তো অরিজিনালি সোনার নাকি সোনালি রঙের, সেটা একটু ভিতরে গিয়ে দেখতে হবে। প্রথমে আজকে আমাদের যেটা প্ল্যান ছিল আর কি, যে আজমের পুষ্কর দেখে চলে যাব চিতোরগড় অবধি। চিতোরগড়ে কিন্তু নাইট স্টে করার জন্য একটা booking.com-এ হোটেল বুকিংও দিয়ে রেখেছিলাম, কিন্তু এখন সময় গড়াতে গড়াতে যেটা দেখছি যে আমাদের তো পুষ্করটাই এখনও দেখা হয়নি। সো আজকে রাতের বেলায় পুষ্কর অবধি গিয়ে নাইট স্টে করে যেতে হবে। কালকে সকালবেলায় পুষ্করটা দেখব, তারপর যাব চিতোরগড়ের দিকে। কি সুন্দর লাগছে জায়গাটা দেখতে, দেখো হলুদ রংটা এত অ্যাট্রাকটিভ। আর ডান দিকের ওই দরজাটা দিয়ে ঢুকলে হচ্ছে পুরো সোনার দুনিয়া। এই যে কি সুন্দর রঙগুলো করেছে, পুরোটাই হ্যান্ড পেন্টেড। ওটাতে যেমন হাত দিতে পারলাম, সোনার জিনিসগুলোই বোধহয় টাচ করা যাবে না। ভিতরটায় ঢুকে মানে চোখ ঝলসে যাবে সোনার এই ঝলকানিতে। কি অসাধারণ, যেদিকে তাকাচ্ছি শুধু সোনা আর সোনা। হয়তোবা সোনালি রঙের জাদু বলা যেতে পারে। এই মন্দির 1885-এ রায়বাহাদুর মূলচাঁদ সোনির বানানো, আর উৎসর্গ করা হচ্ছে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ঋষভদেবকে। এখানে দেখানো হয়েছে যেমন অযোধ্যা নগরী, তেমনই দেখানো হয়েছে হস্তিনাপুর নগরী, সাথে সুমেরু পর্বত, কৈলাস পর্বত, সবকিছুই আছে। আদি পুরাণ অনুযায়ী আর কি পুরো জায়গাটাকে বানানো হয়েছে। এবার এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠতে হবে দোতলাতে। তো দোতলাটাও বেশ সুন্দরই লাগলো, কারুকাজগুলো খুব সুন্দর। তো নিচের যে ঘরটা দেখলাম যে যার মধ্যে সোনার জিনিসপত্র রয়েছে, ওই ঘরটা এই দোতলা থেকেও কিন্তু দেখতে পাওয়া যাবে। ডান দিকটায় যে ছোট ছোট জানলাগুলো দেখতে পাওয়া যাচ্ছে, কাঁচের জানলা, তো সেই কাঁচের ভেতর দিয়েই আর কি দেখতে পাবো ঘরটাকে। নিচের তলায় যে ঘরটা দেখলাম আর কি, সেই ঘরটাই কিন্তু এখান থেকে দেখতে পাবো। একটু যেন উপর থেকে দেখবো আর কি, সেই কারণে আরো ক্লিয়ারলি ভালো করে বোঝা যাবে।
ভিউটা দেখো জাস্ট। আরেকটা ফ্লোর উপরে উঠছি, তো সিঁড়িগুলো যেমন চওড়া তেমন দেখো ওইখান থেকে এই দেখে মনে হবে মাত্র 3-4টে সিঁড়ি আছে, কিন্তু এক একটা সিঁড়ি এতটা করে খাড়া, মানে একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়ি উঠতে গেলে একটু অবস্থা টাইট হয়ে যায়। ওই জন্যই তো লিফট রেখেছে আর কি, যারা পারবে না লিফটে চলে আসবে। কাঁচের রিফ্লেকশন চলে আসছে, নয়তো ভালো করে দেখলে বোঝা যাবে যে প্রচুর পুষ্পক বিমান হয় না, সেই পুষ্পক রথ আর কি আকাশে উঠছে, এগুলো এখানে দেখানো রয়েছে অনেকগুলোই আর কি, সিলিং থেকে ঝুলিয়ে দিয়েছে। যাই হোক, জায়গাটা ভীষণ সুন্দর লাগলো। নিচে যে তলাটা দেখে এলাম ওটারই একদম টপ ভিউ আর কি, এটা একটু একতলা উঁচুতে, একতলা তো নয়, এক একটা সিঁড়ি এতটা করে, মানে দুটো করে সিঁড়ি, একটা সিঁড়ি ওঠা মানে দুটো করে সিঁড়ি উপরে উঠে যাওয়া। হ্যাঁ, নামি এবার তাহলে আস্তে আস্তে নিচের দিকে। হয়ে গেছে মোটামুটি এটা দেখা, চলো বেরোই এটা থেকে এবার। পুষ্করের আগে আজকে আর যেতে পারবো না, পুষ্করে গিয়ে নাইট স্টে করবো, তো ওখানে একটা হোটেল বুকিং করে ফেললাম booking.com এর মাধ্যমে। তো গুগল বাবাজি পথ দেখাতে থাকুক আর আমরা গিয়ে পৌঁছাই পুষ্করের হোটেলে। তো আপাতত এগোতে থাকি, এই ভিডিওটাকে এখানেই রাখি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো পরের ভিডিওটা নিয়ে। ততক্ষণের জন্য টাটা।